এখন 8086 এ 8086 এ এই যে 8086 এর টোটাল আর্কিটেকচার হচ্ছে এটা। আমরা আজকে এটাই বুঝার চেষ্টা করব আর কি। মানে এই জিনিসটা বুঝতে পারলে আমার অনেক কিছু এই জিনিসটা বুঝাটাই হচ্ছে আমার মাইক্রোপ্রসেসরের কোর্সটা বুঝার ক্ষেত্রে মেইন ভিত্তি। মানে আমি যদি এই জিনিসটা না বুঝি, আমার কাছে মাইক্রোপ্রসেসর দিয়ে কোনো একটা সিস্টেম ডিজাইন করা বা মাইক্রোপ্রসেসর প্রোগ্রাম করা অনেক জটিল মনে হবে। কিন্তু এই জিনিসটা যদি বুঝি, তাহলে আমি শুধু 8086 মাইক্রোপ্রসেসর না, অন্য যে কোনো মাইক্রোপ্রসেসর বা অন্য যে কোনো মাইক্রোকন্ট্রোলারকে আমি প্রোগ্রাম করতে পারবো বা এটার সাথে অন্য কিছু ইন্টারফেস করে একটা সিস্টেম ডিজাইন করতে পারবো। তো আমরা এই জন্য আজকে এই 8086 এর আর্কিটেকচারটা বুঝতেছি। তো 8086 এর আর্কিটেকচারে এই যে দেখতে পাচ্ছেন, একটা এক্সিকিউশন ইউনিট আছে, একটা বাস ইন্টারফেস ইউনিট আছে। এই যে দাঁড়ি দাঁড়ি লাইনটা দিয়ে আমি এই দুইটা ইউনিটকে হচ্ছে ডিফারেন্সিয়েট করছি। এই দাঁড়ি দাঁড়ি লাইনের এই পাশে যা আছে সব হচ্ছে এক্সিকিউশন ইউনিট, আর এই পাশে যা আছে সব হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট। এখন আপনারা বলতে পারেন দুইটাই তো দেখতে সেম মনে হচ্ছে, একটাকে এদিকে উল্টায় মানে জাস্ট এটার মিরর ছবি হচ্ছে এটা, তাহলে আমরা একটা মাইক্রোপ্রসেসর এরকম সেম রকম দুইটা ইউনিট কেন ইউজ করব? কারণ হচ্ছে আমরা সেম রকম দুইটা ইউনিট ইউজ করা তো আমার কাছে মানে কস্টলি মনে হচ্ছে, যে আমি যদি একটা ইউনিট দিয়ে কাজ করতে পারি তাহলে তো দুইটা ইউনিটের দরকার নেই। কিন্তু না, আসলে দরকার আছে। কারণ হচ্ছে আমি এই মাইক্রোপ্রসেসরটাতে এই যে ইম্পর্টেন্ট পয়েন্ট টু, যে এই মাইক্রোপ্রসেসরটা আমি এমনভাবে ডিজাইন করছি যাতে পাইপলাইনিং করা যায়। তো আজকে আমরা আমাদের প্রথম যেটা বুঝার বিষয় সেটা হচ্ছে পাইপলাইনিং জিনিসটা আসলে কি। পাইপলাইনিং জিনিসটা সোজা কথায় বাংলা কথায় বললে, যখন আমি কারেন্ট ইনস্ট্রাকশন এক্সিকিউট করতেছি, তখন আমি পরের ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসরে লোড করে ফেলবো। মানে আমি কারেন্ট ইনস্ট্রাকশন এক্সিকিউশন শেষ হওয়ার পরে গিয়ে হচ্ছে পরের ইনস্ট্রাকশনটা লোড করব না, মানে অতক্ষণ বসে থাকবো না। কারেন্ট ইনস্ট্রাকশনটা যখন লোড হচ্ছে, সরি এক্সিকিউট হচ্ছে, তখনই আমি নেক্সট ইনস্ট্রাকশনটা সাইমুলটেনিয়াসলি আমার মাইক্রোপ্রসেসরে নিয়ে আসবো। এই সাইমুলটেনিয়াসলি নেক্সট ইনস্ট্রাকশন নিয়ে আসার প্রসেসটাকে বলা হচ্ছে প্রিফেচিং, আর এই পুরো জিনিসটা হচ্ছে পাইপলাইনিং। তো যেহেতু আমি আমার মাইক্রোপ্রসেসরে পাইপলাইনিং জিনিসটা ইউজ করতে যাচ্ছি, সেই জন্যই আমার হচ্ছে এরকম তো এরকম দুইটা দুইটা ইউনিট ইউজ করতে হচ্ছে, একটা এক্সিকিউশন ইউনিট আর একটা বাস ইন্টারফেস ইউনিট। তো এগুলো আমরা আরো বিস্তারিত দেখব। এখন একটা মাইক্রোপ্রসেসর যখন একটা মাইক্রোপ্রসেসরের কাজ হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউট করা। তো ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য আমি প্রথমে ইনস্ট্রাকশনটা মেমোরি থেকে ফ্যাচ করে নিয়ে আসবো। দেন হচ্ছে ইনস্ট্রাকশনটা তো থাকবে এরকম একটা বাইনারি কোড। তো এই বাইনারি কোডটার মিনিংটা আসলে কি, এটা তো মাইক্রোপ্রসেসরকে বুঝতে হবে, যে এই বাইনারি কোডটা আসলে আমি কোথায় কোথায় কি কি করব, কোন কম্পোনেন্টটা কিভাবে আচরণ করবে, সেই জিনিসগুলা সে হচ্ছে এই ডিকোড ফেজে। দেন কয়েকজন হচ্ছে, শুনতে পাচ্ছে না স্যার। শুনতে পাচ্ছেন না? জি আহ, স্যার, আমি পাচ্ছি স্যার, কিন্তু অনেকজন বলতেছে শুনতে পাচ্ছে না। আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনি আমি তো শুনতে পাচ্ছি অনেকের নেটের প্রবলেম নাকি। আমি তো না, শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের সমস্যা, কথা তো শুনতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, যিনি শুনতে পাচ্ছেন না তিনি হচ্ছে মানে লিভ দিয়ে আবার ঢুকার চেষ্টা করেন। মানে জিনিসটা এই মিটিংটা থেকে লিভ দিয়ে আবার ঢোকার চেষ্টা করেন। ওকে। তো পাইপলাইনিং, হ্যাঁ কোথায় ছিল? আচ্ছা, হ্যাঁ, আমরা হচ্ছে এই ডিকোডটা বুঝতেছিলাম। সো আমি একটা ইনস্ট্রাকশন মেমোরি থেকে ফেচ করে আনলাম, দেন আমি ডিকোড করে বুঝলাম কি আমার মাইক্রোপ্রসেসরের কোন এলিমেন্টকে কি করতে হবে। দেন যেহেতু আমি এখন কোন এলিমেন্ট কি করবে জানি, আমি জিনিসটাকে এক্সিকিউট করে দিতে পারতেছি। তাহলে বেসিক্যালি আমি এই যে ফ্যাচ আর ডিকোড আর এক্সিকিউশনকে মোটামুটি এক্সিকিউশন বলতে পারি। তো ফ্যাচ আর এক্সিকিউশন এই দুইটা প্রসেস আমি চালাচ্ছি। তো এখন আমি মাইক্রোপ্রসেসরটা এভাবে ডিজাইন করতে পারি, আমি প্রথমে ফ্যাচ করব, দেন একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করব, দেন আবার পরের ইনস্ট্রাকশনটা ফ্যাচ করব,
দেন আবার পরের ইনস্ট্রাকশন, দেন আবার এক্সিকিউট করব। এরপরে থার্ড একটা ইনস্ট্রাকশন আমি এর পরের টাইম সাইকেলে ফেচ করব, আবার এক্সিকিউট করব। এটা হচ্ছে আমার যেই ধরনের মাইক্রোপ্রসেসরে পাইপলাইনিং ইউজ হয় না, যেমন 8085, 8086 এর যে প্রিডিসেসর 8085, এটা ছিল হচ্ছে নন পাইপলাইনিং প্রসেসর, মানে এটাতে পাইপলাইনিং হতো না। সে একটা ইনস্ট্রাকশন ফেচ করে আনতো, ওইটা এক্সিকিউট করার পরে নেক্সট ইনস্ট্রাকশনটা ফেচ করতো, আবার ওইটা এক্সিকিউট করার পরে নেক্সট ইনস্ট্রাকশনটা ফেচ করতো। তো এইভাবে এটা হচ্ছে যেখানে আমি পাইপলাইনিং ইউজ করতেছি না। কিন্তু যদি আমি পাইপলাইনিং ইউজ করি, যেটা আমরা 8086 এ করি, প্রথম ইনস্ট্রাকশনটা আমি ফেচ করব, দেন প্রথম ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব। কিন্তু যখন আমি প্রথম ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব, এটাকে আমি F1 বলি, অ্যাট দ্য সেম টাইম আমি সেকেন্ড ইনস্ট্রাকশনটা ফেচ করব, মানে F2 অপারেশনটা আমি চালাই ফেলব। দেন যেহেতু আমি এক নাম্বার ইনস্ট্রাকশন এক্সিকিউট করে ফেলছি, দেন F2 অলরেডি আমার কাছে ফেচ করা আছে, তাহলে আমার 2 নাম্বার ইনস্ট্রাকশন তো এর পরের টাইম সাইকেলে আর ফেচ করতে হচ্ছে না। এর তাহলে এর পরের টাইম সাইকেলে আমি সরাসরি 2 নাম্বার ইনস্ট্রাকশনটা চালাইতে পারতেছি। অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে থার্ড ইনস্ট্রাকশনটা আমার মাইক্রোপ্রসেসরে লোড করে ফেলবো, F3 লোড করে ফেলবো। দেন আমি এর পরের টাইম সাইকেলে আবার থার্ড ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব, কিন্তু সাথে সাথে যখন থার্ড ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতেছি, তখন ফোর্থ ইনস্ট্রাকশনটা আমার মাইক্রোপ্রসেসরে লোড করে ফেলবো। তাহলে আমার এই এক্সিকিউশন আর ফ্যাচিং দুইটাই সিমুলটেনিয়াসলি হচ্ছে। মানে আমার আগে যেটা নন পাইপলাইনিং ছিল, এটাতে ছিল ফেচ এক্সিকিউট ফেচ এক্সিকিউট, কিন্তু এখানে ফেচের পর এক্সিকিউট 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 এক্সিকিউট, মানে আমি কন্টিনিউয়াসলি এক্সিকিউট করতেছি, কারণ যখন আমি এক্সিকিউট করতেছি পরবর্তী ইনস্ট্রাকশনটা আবার আমি ফেচও করে রাখতেছি। সো যেহেতু আমার এই যে আহ, যখন আমি এক্সিকিউট করতেছি তখন ফেচও করতে হচ্ছে, এই জন্য বাধ্য হয়ে আমাকে করতে হয়েছে কি, এই মাইক্রোপ্রসেসরটাকে দুইটা আলাদা ইউনিটে ভাগ করতে হচ্ছে। একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট, যার কাজ হচ্ছে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করা, আরেকটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট, যার কাজ হচ্ছে যখন এক্সিকিউশন ইউনিট এক্সিকিউট করবে, অ্যাট দ্য সেম টাইম সে পরের ইনস্ট্রাকশনটা হচ্ছে মেমোরি থেকে ফেচ করে নিয়ে আসবে। তো এক্সিকিউশন ইউনিট আর বাস ইন্টারফেস ইউনিটের কাজ কি আপনারা বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? হ্যালো? মাঝখানে আসছি তো স্যার, অতটা বুঝিনি স্যার। আচ্ছা আচ্ছা। একটু সামারাইজ করা যাবে স্যার যে 8085 আর 8086 এই দুইটার হচ্ছে মানে কি জন্য ব্যবহার করতে? 8085 আর 8086 কি জন্য ব্যবহার করতেছি? অ্যাকচুয়ালি মানে কি জন্য ব্যবহার করতেছি না, আমরা হচ্ছে আজকে একটা মডার্ন মাইক্রোপ্রসেসর কিভাবে ফাংশন করে সেটা দেখতেছি। তো মডার্ন মাইক্রোপ্রসেসরকে বলতে আমরা কি বুঝি? আহ, সেটা হচ্ছে 8086, মানে 8086 যদি আমরা ঠিকমতো বুঝি, আমরা অন্য যে কোনো মডার্ন মাইক্রোপ্রসেসর বুঝতে পারবো। কিন্তু আমার জটিল একটা কিছু মাইক্রোপ্রসেসর বুঝার চাইতে 8086 দিয়ে আমার বুঝাটা ইজি। এই জন্য আমরা যেহেতু এটা রিলেটিভলি সিম্পলার, এই জন্য আমরা 8086 এর আর্কিটেকচারটা দেখতেছি আর কি। বুঝতে পারছেন? আমি যদি একটা মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে কিভাবে সে ইনস্ট্রাকশন ফ্যাচ করে নিয়ে আসে, কিভাবে সে ডিকোড করে, কিভাবে এক্সিকিউশন করে, এই পুরা পাথটা যদি আমরা ট্রেস করতে পারি, এটা যদি আমরা বুঝতে পারি যে একটা মাইক্রোপ্রসেসর কিভাবে করে, তাহলে দুনিয়ার অন্য যে কোনো মাইক্রোপ্রসেসর কিভাবে করে আমরা বুঝে যাব। বুঝতে পারছেন? তো এই বুঝতে পারছি জন্য স্যার, হচ্ছে মেনলি আমরা, হচ্ছে আমরা হচ্ছে মডার্ন মাইক্রোপ্রসেসর কিভাবে কাজ করে সেটা জানতেছি স্যার। হ্যাঁ সেটা জানতেছি, এবং আর ওর সেটার জন্য হচ্ছে ইন্টারনাল, হ্যাঁ 80 জি হ্যাঁ হ্যাঁ সেটাই, 8085 টাকে নিয়ে কাজ করি, দেখতেছি এটার ভিতরে হ্যাঁ ইয়াটা। 8086 নিয়ে দেখতেছি। আচ্ছা 8086, হ্যাঁ তাহলে স্যার হচ্ছে 8085 হচ্ছে 8085 একটু আর ব্যাকডেটেড, 86 এর মধ্যে মানে ডিফারেন্স একটু দেখা দিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্সটা আমি একটু আগেও বলছি।
ডিফারেন্সটা হচ্ছে 8085 এই পাইপলাইনিং জিনিসটা ইউজ করা হয় না। মানে সে হচ্ছে একটা ইনস্ট্রাকশন ফ্যাচ করে, দেন ওইটা এক্সিকিউট করে, ওইটা এক্সিকিউট শেষ হইলে গিয়ে তারপর নেক্সট ইনস্ট্রাকশনটা ফ্যাচ করে। তো 8085 এর ক্ষেত্রে জিনিসটা হচ্ছে ফ্যাচ করলাম, এক্সিকিউট করলাম, দেন আবার ফেচ করলাম, আবার এক্সিকিউট করলাম। তো সে হচ্ছে পাইপলাইনিং করতেছে না, বুঝতে পারছেন? কিন্তু এইট জিরো জি এইট স্যার। সিক্সে আমি প্রথমে একটা ইনস্ট্রাকশন ফ্যাচ করব। ফর এক্সাম্পল ইনস্ট্রাকশন নাম্বার 1 আমি ফ্যাচ করলাম, দেন যখন আমি ইনস্ট্রাকশন নাম্বার 1 এক্সিকিউট করতেছি তখনই আমি ইনস্ট্রাকশন নাম্বার 2 ফেচ করে রাখলাম। একটু দাঁড়ান, এই যে এখানে এটা হচ্ছে আমার নন পাইপলাইনিং প্রসেসর, মানে 8085। এই যে এখানে লিখে দিছি 8085 এর ক্ষেত্রে এরকম আচরণ হয়, ঠিক আছে? নন পাইপলাইনিং স্যার। হ্যাঁ 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 নন পাইপলাইনিং। হ্যাঁ, নন পাইপলাইন মানে পাইপলাইনিং ইউজ করে না আর কি, নন পাইপলাইনিং বলে কোনো টার্ম নাই। মানে সোজা কথা 8085 এ হচ্ছে পাইপলাইনিং ইউজ করা হয় না, ঠিক আছে? আর 8086 এ আমি পাইপলাইনিং ইউজ করি। পাইপলাইনিং ইউজ করি বলতে আমি যখন এক নাম্বার ইনস্ট্রাকশন আমি যখন এক্সিকিউট করতেছি, এই যে এটা যখন এক্সিকিউট করতেছি, অ্যাট দ্য সেম টাইম আমি 2 নাম্বার ইনস্ট্রাকশনটা ফ্যাচ করে রাখতেছি, ঠিক আছে? তাহলে আমি যখন 2 নাম্বার ইনস্ট্রাকশনটা আমি সরাসরি রান করতে পারতেছি এরপরে, যেহেতু আমি এটা এক নাম্বার ইনস্ট্রাকশন চলার সময় ফেচ করে রাখছি। তাহলে 2 নাম্বার ইনস্ট্রাকশনটা আমার আলাদা করে একটা টাইমে গিয়ে ফেচ করতে হচ্ছে না, বুঝতে পারছেন? জি স্যার। এরপর যখন আমি 2 নাম্বার ইনস্ট্রাকশন চালাচ্ছি তখন 3 নাম্বার ইনস্ট্রাকশন আমি আগের থেকে ফেচ করে রাখছি, ঠিক আছে? এরপর যখন 3 নাম্বার ইনস্ট্রাকশন চালাচ্ছি 4 নাম্বার ইনস্ট্রাকশন আগের থেকে ফেচ করে রাখছি। সো এই ক্ষেত্রে আমি একবারই শুধু ফেচ করলাম, তারপর খালি এক্সিকিউট করতেছি এক্সিকিউট করতেছি। তো আপনার কি মনে হয়, এটা সুবিধাজনক না এটা সুবিধাজনক? সুবিধার ক্ষেত্রে স্যার এটা হচ্ছে আমি 8086টা হচ্ছে আমাদের ফাস্টলি কাজ করতেছে, খুব দ্রুত কাজ করতেছে স্যার। হ্যাঁ, সো একটা মাইক্রো প্রসেসরে আমি কি চাই, সে ফাস্ট কাজ করুক এটা চাই না, যে সে স্লো কাজ জি করুক স্যার। এটা চাই। আর যত বেশি ফাস্ট কাজ করবে তত বেশি ভালো স্যার। হ্যাঁ, তাহলে অবশ্যই আমার 8086 এর আর্কিটেকচার বেটার। সে পাইপলাইনিং ইউজ করে এই ফেচ সাইকেলটা, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের ফেচ সাইকেলটা কমাই ফেললো। কারণ সে যখন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতেছে, এই ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট করতেছে, পরের ইনস্ট্রাকশনটা সে অলরেডি ফেচ করে রাখছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো এখন যদি আমি পাইপলাইনিং ইউজ করি তাহলে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে তখন আমি জাস্ট একটা সার্কিট দিয়ে আর মাইক্রোপ্রসেসর বানাইতে পারবো না, আমার দুইটা আলাদা আলাদা সার্কিট লাগবে। এই জন্য আমি এই 8086 এর স্ট্রাকচারটাকে স্ট্রাকচারটাকে এরকম এই দাঁড়ি দাঁড়ি লাইনটা দিয়ে ভাগ করছি। একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট, আরেকটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট। তো বাস ইন্টারফেস ইউনিটের কাজ হচ্ছে এই প্রিফেচিং জিনিসটা করা, মানে যখন ইনস্ট্রাকশন 1 এক্সিকিউট হচ্ছে তখনই নেক্সট ইনস্ট্রাকশন ফেচ করে রাখার নামই হচ্ছে প্রিফেচিং। তো নেক্সট ইনস্ট্রাকশন ফেচ করে রাখতেছে কে? বাস ইন্টারফেস ইউনিট। তো আর আমার অ্যাকচুয়ালি জিনিসটা এক্সিকিউট করতেছে কে? এক্সিকিউশন ইউনিট। তো এরকম দুইটা আলাদা সার্কিটে ভাগ করে আমি পাইপলাইনিং জিনিসটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারলাম আর কি। বুঝতে পারছেন কেন আমার 8086 এর দুইটা ইউনিট লাগতেছে? জি স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, যখনই আপনারা এরকম একটা শেপ দেখবেন, মানে এখানে দেখেন সবকিছু কিন্তু রেক্টেঙ্গুলার, এই ছবিতে সবকিছু আইদার লাইন অথবা হচ্ছে আয়তক্ষেত্রের মতো, কিন্তু জাস্ট দুইটা জিনিস হচ্ছে ডিফারেন্ট। এই যে এখানে একটা এলইউ দেখা যাচ্ছে আর এখানে একটা সামেশন দেখা যাচ্ছে। এইগুলা হচ্ছে আমার এরিথমেটিক লজিক ইউনিট, মানে এগুলাতে হচ্ছে আমরা অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা করব।
মানে কোনো কিছু যোগ করব, কোনো কিছু বিয়োগ করব, ভাগ করব, কম্পেয়ার করব, সবকিছু হবে হচ্ছে, সরি এই সবকিছু না, মানে এই যে এরিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন গুলো হবে হচ্ছে এই শেপের জিনিসটাতে আর কি। এ- এই শেপের জিনিসটাতে। স্যার ক্লাস রেকর্ড হচ্ছে তাই না স্যার? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো তো আপনারা বলতে পারেন যে এক্সিকিউশন ইউনিটের এরিথমেটিক লজিক ইউনিটটা না হয় হচ্ছে আমার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করতেছে, তাহলে এইখানকার এরিথমেটিক লজিক ইউনিটটা কি করতেছে, মানে আমার বাস ইন্টারফেস ইউনিটের যে লজিক লজিক এএলইউ আছে সেটা আসলে কি করতেছে। আচ্ছা, সেটাতে আসার আগে আমরা আরেকটা জিনিস দেখি। আচ্ছা, এখানে হচ্ছে আমি ফাংশন অফ বাস ইন্টারফেস ইউনিট লিখে রাখছি। তো বাস ইন্টারফেস ইউনিটের প্রথম ফাংশনটা তো আপনারা বুঝছেনই, সে হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশন প্রিফেচ করে রাখবে, যখন একটা ইনস্ট্রাকশন চলতেছে ইন দ্য এট দ্য সেম টাইম সে নেক্সট ইনস্ট্রাকশনটা প্রিফেচ করে রাখবে। আচ্ছা, ইনস্ট্রাকশন প্রিফেচ করার প্রসেসটা, মানে মেমোরি থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসার প্রসেসটা কি আপনাদের মনে আছে? আমি গত ক্লাসের আগের ক্লাসে হচ্ছে 3টা বাসের কথা বলছিলাম, বাসগুলোর নাম কেউ বলতে পারবেন? গত ক্লাসের আগের ক্লাসে স্যার, হ্যাঁ, প্রথম ক্লাসে হ্যাঁ, প্রথম ক্লাসে। মনে করতেছি না স্যার। হ্যাঁ, হ্যাঁ, কি বলেন? তাহলে কারো মনে পড়তেছে না? কোন হৃদয়বান ব্যক্তি কি বাসগুলোর নাম বলতে পারবেন? স্যার একটু হিন্ট দেন স্যার, মনে পড়বে তাহলে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, অ্যাড্রেস বাস, ডাটা বেস, হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যাড্রেস বাস, ডেটা বাস, আরেকটা কি? আরেকটা তো মাথায় আসতেছে না। আরেকটা হচ্ছে কন্ট্রোল বাস। আচ্ছা, সমস্যা নাই, দুইটা আসছে এখানে অনেক কিছু। আচ্ছা, তো অ্যাড্রেস বাসের কাজ কি এবার কেউ বলেন তো? আপনি আপনি বলেন, তিনি বলছেন অ্যাড্রেস বাস। হ্যাঁ, অ্যাড্রেস বাসের কাজ কি? অ্যাড্রেস বাস যে কোনো আপনার ইনপুট মনে করেন স্যার, ওই কোন ঠিকানায় সে পাঠাবে সেটা তার কাজ। যে এক্স্যাক্টলি, কোথায় যে কোন ঠিকানায় পাঠাবে সেটা সে বলে দিবে, ঠিক আছে, বা কোন ঠিকানা থেকে পড়বে সেটা সে বলে দিবে, ঠিক আছে। তো সে তার কাজ হচ্ছে জাস্ট একটা অ্যাড্রেস পাঠানো। তো আমার এই যে বাস ইন্টারফেস ইউনিটের কাজ হচ্ছে মেমোরি থেকে একটা ইনস্ট্রাকশন পড়ে নিয়ে আসা। তাহলে আমার মেমোরি থেকে ইনস্ট্রাকশন যদি পড়তে হয়, আমার ফার্স্ট কাজ হচ্ছে অ্যাড্রেস বাসে আমি অ্যাড্রেসটা বলে দিব। অ্যাড্রেস বাসে মেমোরিতে কত অ্যাড্রেসে হচ্ছে আমার ইনস্ট্রাকশনটা আছে সেটা আমাকে অ্যাড্রেস বাসে বলে দিতে হবে। তো অ্যাড্রেস বাসে আমি মেমোরির অ্যাড্রেসটা বলে দিলাম যে এত নাম্বার অ্যাড্রেসটা আমি পড়তে চাচ্ছি, ঠিক আছে। জি স্যার। এখন আমি যদি মেমোরির অ্যাড্রেসটা বলে দিই তাহলেই কি ডেটাটা অটোমেটিক্যালি আমার মাইক্রোপ্রসেসরের ভিতর চলে আসবে? না স্যার, এখন হচ্ছে একে কমান্ড দিতে হবে স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, তাহলে কমান্ড দিব কোন কোন বাস দিয়ে? কন্ট্রোল বাস দিয়ে স্যার। কন্ট্রোল বাস দিয়ে। তাহলে কন্ট্রোল বাস দিয়ে আমি দুই রকম কমান্ড দিতে পারি, একটা হচ্ছে মেমোরি থেকে রিড করো, আরেকটা হচ্ছে মেমোরিতে রাইট করো। তো যেহেতু আমি এখন রিড করতে চাচ্ছি তাহলে আমি কন্ট্রোল বাসে বলবো কি মেমোরি থেকে রিড করো, আচ্ছা বললাম। এরপরে আমার ডেটাটা কোন দিক দিয়ে আসবে? তো আমি অ্যাড্রেস বাসে অ্যাড্রেস বলে দিছি, কন্ট্রোল বাসে বলছি ডেটাটা রিড করতে হবে আমার। আর তাহলে আমার ডেটাটা অ্যাকচুয়ালি কোন বাস দিয়ে আসবে? ডেটা বাস দিয়ে স্যার। এক্স্যাক্টলি, তখন ডেটাটা আসবে আমার ডেটা বাস দিয়ে। এখন গত ক্লাসে আমি এটাও বলছিলাম যে
ডেটা বাস কত বিট আর অ্যাড্রেস বাস কত বিট 8086 এর ক্ষেত্রে। তো ডেটা বাস কত বিট কি মনে আছে? 16 বিট স্যার। 16। 16 বিট এটা কিন্তু আমি মুখস্থ না করেও বলতে পারি, কারণ হচ্ছে ওই যে আমি আজকের ক্লাসের শুরুতেই বলছি 8086 হচ্ছে একটা 16 বিট মাইক্রোপ্রসেসর। তাহলে সে ডেটা পাঠাবেও 16 বিট, ডেটা পড়বেও 16 বিট, সে সবসময় 16 বিট ডেটা ট্রানজেক্ট করবে। সো সো আমার মেমোরি থেকে হচ্ছে একটা 16 বিট ডেটা আসবে। 16 বিটে হচ্ছে দুইটা 8 বিট আছে, তাই না? সো দুইটা 8 বিট মানে আমরা এটাকে সিম্পলি 2 বাইটসও বলতে পারি। একটা 8 বিট মানে 1 বাইট। তো 2 বাইটস অফ ডেটা সে রিড করতে পারবে, ঠিক আছে? 2 বাইটস অফ ডেটা সে রিড করতে পারবে। তাহলে আমরা এইটুক বুঝলাম যে সে কিভাবে 16 বিটের হচ্ছে ডেটাবেসটা কাজ করতেছে 16 বিটে, আর সেটা হচ্ছে তাহলে হচ্ছে 8 বাইট 8 বাইট করে হচ্ছে 2 বাইটে কাজ করতেছে মূলত 16 বিট অথবা 2 বাইট। হ্যাঁ, 8 বিট হচ্ছে 1 বাইট, তাহলে দুইটা 8 বিট মানে 2 বাইট, ঠিক আছে? তো 2 বাইটকে আমরা সিম্পলি 1 ওয়ার্ডও বলতে পারি, মানে 2 বাইট ইজ ইকুয়ালস টু 1 ওয়ার্ড, 1 ওয়ার্ড, ঠিক আছে? তো এই যে আমার বাসগুলা, আমার মেমোরি, এগুলা কিন্তু সব মাইক্রোপ্রসেসরের বাইরের জিনিস। তো মাইক্রোপ্রসেসরের বাইরের জিনিস থেকে আমরা কোড নিয়ে আসলাম। কেন আমরা মাইক্রোপ্রসেসরের বাইরে কোড স্টোর করি এটা আমরা ওই প্রথম ক্লাসে এক্সপ্লেইন করছি। কারো যদি এটা নিয়ে কনফিউশন থাকে, কেন ভাই আমি কোডটা মাইক্রোপ্রসেসরে ঢুকাই দিলে কি হইতো, কি সমস্যা ছিল, এটা যদি কারো মনে কোয়েশ্চেন আসে তাহলে হচ্ছে ফার্স্ট ক্লাসটা দেখে নেবেন। ফার্স্ট ক্লাসে এটা হচ্ছে এক্সপ্লেইন করা আছে কেন আমরা কোডটা মেমোরিতে স্টোর করি, মাইক্রোপ্রসেসরের ভিতরে স্টোর না করি, ঠিক আছে? তো আমি হচ্ছে আমার ইনস্ট্রাকশনটা পেয়ে গেলাম বাস ইন্টারফেস ইউনিটের ভিতর। এখন এই ইনস্ট্রাকশনটা নিয়ে কি আমি সরাসরি এক্সিকিউট করতে পাঠাই দিব? না, এই ইনস্ট্রাকশনটা আমি একটা কিউ এর মধ্যে রাখবো। কিউ মানে হচ্ছে লাইন, এটা হচ্ছে ইনস্ট্রাকশন কিউ। তো ইনস্ট্রাকশন কিউতে দেখেন 6টা ঘর আছে, মানে সে 6 বাইট স্টোর করতে পারে। তো আমি প্রত্যেকবার যখন ইনস্ট্রাকশন প্রিফেচ করব, আমি দুইটা দুইটা করে বাইট রিড করে এই ইনস্ট্রাকশন কিউর মধ্যে হচ্ছে জমা করে রাখবো, ঠিক আছে? আহ, তারপরে তারপরে আসি হচ্ছে এবার আমরা যেহেতু আমরা মেমোরি নিয়ে কাজ, মানে মেমোরি থেকে রিড করতেছি, তাহলে মেমোরিটা আসলে কি রকম সেটা আমাকে একটু বুঝতে হবে। এটাকে বলে হচ্ছে মেমোরি সেগমেন্টেশন। মেমোরি সেগমেন্টেশন, আচ্ছা, মেমোরি সেগমেন্টেশনটা একটু আমি সহজ অ্যানালজি দিয়ে বুঝাই। ফর এক্সাম্পল, আপনি একটা বই হচ্ছে উল্টাচ্ছেন, একটা বইয়ে আপনি কিছু একটা খুঁজতেছেন, ঠিক আছে? তো ওই বইটা হচ্ছে, আমার বই হচ্ছে ফর এক্সাম্পল 1000 পৃষ্ঠা, ঠিক আছে? 1000 পৃষ্ঠা টোটাল বইটাতে আছে, আর এই বইটাতে 10টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? 10টা চ্যাপ্টার আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার 100 পেজ করে। জাস্ট আমার বোঝার সুবিধার জন্য আমি এরকম একটা সিম্পল বই হচ্ছে চিন্তা করলাম, যেটাতে 10টা চ্যাপ্টার আছে এবং 100টা পেজ আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে 100টা পেজ আছে, তাহলে 10টা চ্যাপ্টারে 10 গুণ 100, 1000 পেজ, ঠিক আছে? এইটুক বুঝতে তো কারো সমস্যা থাকার কথা না। তো এখন ধরেন আমি আপনাকে বললাম যে 532 নাম্বার পেজে যান। এই 532 নাম্বার পেজ হচ্ছে ওই পেজটার ফিজিক্যাল অ্যাড্রেস। আমি আপনাকে বললাম যে একটা পার্টিকুলার টপিক, ফর এক্সাম্পল 8086 এর আর্কিটেকচার 532 নাম্বার পেজ আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে ওই পেজটার ফিজিক্যাল অ্যাড্রেস। এখন এটা মনে রাখা সুবিধাজনক, নাকি আমি যদি আপনাকে বলতাম যে 5th চ্যাপ্টারের
ফিফথ চ্যাপ্টারের 32 নাম্বার পেজে যান। এটা স্যার। এটা সুবিধাজনক অবশ্যই, কারণ আমার জাস্ট ফিফথ চ্যাপ্টার মনে রাখতে হচ্ছে 32, মানে এরকম একটা বড় সড়ো নাম্বার মনে রাখার চাইতে আমি যদি চ্যাপ্টার চ্যাপ্টার ভাগ করে মনে রাখি, তাহলে আহ, আমার জন্য ইজিয়ার। সিমিলারলি আপনি এটা এটা আর যদি, একটা জিনিস স্যার, হ্যাঁ এমনও হতে পারে যে প্রতি চ্যাপ্টারে যে 100 পেজ করে আছে সেটা নাও হতে পারে, একটু কম বেশি থাকতে পারে। না, ওইটা ওইটা ভিন্ন কেস। আমরা হচ্ছে একটা ইমাজিনারি বই চিন্তা করতেছি, ঠিক আছে, যেটাতে হচ্ছে আচ্ছা। প্রত্যেকটা চ্যাপ্টারে 100টা পেজ আছে। তাহলে আমার এরকম 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 অ্যাড্রেসিং স্কিম সুবিধাজনক না? তো এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, আর এটা হচ্ছে কি আমার সেকেন্ড অ্যাড্রেসটা হচ্ছে ফিফথ চ্যাপ্টার 32 পেজ, এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস। তো এটা যদি এখান থেকে ক্লিয়ার না হয়, আমি আরো একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আপনার একটা হার্ড ড্রাইভ আছে, ঠিক আছে, হার্ড ড্রাইভে একটা গান আছে, ফর এক্সাম্পল রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটা কোথাও একটা আছে। তো আপনার হার্ড ডিস্কে একটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে একটা ফোল্ডার আছে, দেন ওখানে হচ্ছে আমার সোনার বাংলা বলে একটা গান আছে। তো এটা হচ্ছে আপনার ফোল্ডার, এটা হচ্ছে ফাইল। কিন্তু আমার এই যে আমার হার্ড ড্রাইভ, সে তো রবীন্দ্রনাথ ঠাকুরও বুঝে না, আমার সোনার বাংলাও বুঝে না। সে হচ্ছে জাস্ট বুঝে কতগুলা নাম্বার। সে 1 নাম্বার অ্যাড্রেসে একটা বাইট রাখছে, 2 নাম্বার অ্যাড্রেসে একটা বাইট রাখছে, এভাবে যাইতে যাইতে মানে 1 ট্রিলিয়নতম বাইটে একটা ডেটা রাখছে। তাহলে সরি, একটা বাইট রাখছে। তো তার এই যে সে যেই ফাইলে স্টোর করুক না কেন, সেটা গান হোক বা মুভি হোক, যা ইচ্ছা তা হোক, সেগুলো জাস্ট কতগুলো বাইট হিসাবে স্টোর হয়ে আছে। এখন এরকম প্রত্যেকটা বাইটের একটা অ্যাড্রেস আছে, 1 থেকে শুরু করে 1 ট্রিলিয়ন পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে সেটা। তো আপনি যখন জি। এই গানটা অ্যাক্সেস করবেন, আপনি কি ওই গানটার ফিজিক্যাল অ্যাড্রেসটা মুখস্থ করবেন? ফর এক্সাম্পল 5 লাখতম অ্যাড্রেসটা হচ্ছে 5 লাখতম না অ্যাড্রেসটা স্যার। হচ্ছে আমার সোনার বাংলার অ্যাড্রেস, এরকম মুখস্থ করে কি আপনি এটা অ্যাক্সেস করবেন? না স্যার। আপনি তো একটা হচ্ছে এরকম একটা ফোল্ডার নেম দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর, ওই ফোল্ডার নেমে ফাইল নেমটা দেখবেন আমার সোনার বাংলা, দেন হচ্ছে আপনি আহ, ওই ফাইলটা অ্যাক্সেস করতে পারতেছেন। ঠিক আছে, তাহলে ভার্চুয়াল মেমোরি সুবিধাজনক প্রোগ্রামারের জন্য নাকি ফিজিক্যাল মেমোরি সুবিধাজনক? ভার্চুয়ালটা স্যার। হ্যাঁ, অবশ্যই ভার্চুয়ালটা সুবিধাজনক। কিন্তু আমি যে ভার্চুয়াল মেমোরিটা ইউজ করি, আমি যে ভার্চুয়াল মেমোরিটা ইউজ করি, সরি, আমি যে ভার্চুয়াল মেমোরিটা ইউজ করি সেটা তো আর মাইক্রো প্রসেসর বুঝে না, সেও বুঝে হচ্ছে কিছু নাম্বার। তো এই যে আমি যে ভার্চুয়াল মেমোরিটা ইউজ করব, সেটাকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করবে হচ্ছে কে? আমার বাস ইন্টারফেস ইউনিট। এই যে দেখেন, বাস ইন্টারফেস ইউনিটের সেকেন্ড ফাংশন হচ্ছে এটা, যে আমি যে ভার্চুয়াল অ্যাড্রেসটা ওকে দিব, সে সেটার কারেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসটা কম্পিউট করবে। এখন আমরা দেখি হচ্ছে সে কিভাবে এক্স্যাক্টলি এই কাজটা করে, এই ফিজিক্যাল অ্যাড্রেসটা সে কিভাবে ক্যালকুলেট করে। আচ্ছা, একটু 1 মিনিট ব্রেক, আমি একটু আসতেছি, হ্যাঁ। তাহলে পেঁচা। কে বলে? এটা আর ঘুম ধরেছে। ছাড় কই গেল? আর একটু বাইরে গেছে, আসতেছে।
তার আছেই, বাইরে গেল না? অথবা যার বার্থডে আজকে সে কি চা খাচ্ছে নাকি মুড়ি খাচ্ছে? এলাকায় আছে না বাইরে আছে? এলাকার বাইরে। সামনে আহ, ওয়ার্ক ফ্রম হোম। যাক ভালো, এলাকার বাইরে থাকা ভালো, একদিক দিয়ে আমরাও বেঁচে গেছি। তাই? মানে খাইতে ট্রিট খাইতে গেলে তো কিছু দিতে হতো, তাই না? তো যাক, দেয়াটা তো বেঁচে গেছি। উম, তা সমস্যা নাই। ফাঁকিবাজি। মৌলভীবাজার আছি, মৌলভীবাজার। নেট ডিস্টার্ব দিচ্ছে। হ্যালো, হ্যাঁ আমি ফেরত আসছি। তো আমরা এখন দেখতে চাচ্ছি হচ্ছে সে এক্স্যাক্টলি কিভাবে এই কাজটা করে, মানে ভার্চুয়াল অ্যাড্রেসকে কিভাবে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করে। তো এই কাজটা করার সুবিধার জন্য আমার আচ্ছা, কারো মাইক্রোফোন মনে হয় অন আছে, মাইক্রোফোনটা একটু অফ করেন, কথা বললে আবার অন করবেন। হ্যালো, হ্যাঁ, আচ্ছা। তো আচ্ছা, এটা হচ্ছে আমার মেমোরি মেমোরি আচ্ছা, আমি যেহেতু আমার অ্যাড্রেস বাস যেহেতু বলছিলাম 20 বিট, এখানে দেখেন 20 বিট। কেউ কি বলতে পারবেন এই 20 বিট একটা বাইনারি নাম্বারকে যদি আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে কয়টা হেক্সাডেসিমাল ডিজিট আসবে? 20 বিট একটা বাইনারি নাম্বারকে যদি আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে কয়টা হেক্সাডেসিমাল ডিজিট আসবে? আচ্ছা, এটা এটা না পারলে এটা বলেন যে একটা হেক্সাডেসিমাল ডিজিটকে কয়টা বাইনারি ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়? এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। স্যার 16টা বাইনারি স্যার। কি বলেন, 16টা? স্যার চারটা স্যার। স্যার চারটা? 6 স্যার স্যার চারটা হ্যাঁ, স্যার, সরি স্যার, চারটা ওই স্যার মাইক চার অফ চারে করে 16 তো বই। বলতেছি স্যার। হ্যাঁ। সো আমার যদি চারটা বাইনারি ডিজিট দিয়ে একটা করে হেক্সাডেসিমাল হয় তাহলে 20টা বাইনারি ডিজিট দিয়ে কয়টা হেক্সাডেসিমাল ডিজিট হবে? প্রতি চারটা স্যার একটা পাঁচটা। পাঁচটা। এই যে এখানে দেখেন এই মেমোরি অ্যাড্রেস হচ্ছে পাঁচটা হেক্সাডেসিমাল ডিজিটের। এই যে 0000 এর পাঁচটা জিরো দিয়ে শুরু হয়েছে, পাঁচটা এক দিয়ে শেষ হয়েছে। দেখছেন? 5টা 0 কই স্যার? এই যে এখানে পাঁচটা পাঁচ এক দিয়ে শেষ এ হয়েছে। আর sorry, নিচে পাঁচ। এই যে পাঁচটা জিরো থেকে শুরু ও, হয়েছে। একবার নিচে আর একবারে উপরে। হ্যাঁ। তো আমার তার মানে আমি এই মেমোরি অ্যাড্রেসগুলা এই 20 বিট অ্যাড্রেস বাস দিয়ে প্রত্যেকটা আমি অ্যাক্সেস করতে পারবো, তাই না? এটা তো আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম যে 20 বিট অ্যাড্রেস মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10টা অ্যাড্রেস। 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024। তাহলে 1024 গুণ 1024। আবার 1024 মানে আমরা জানি হচ্ছে 1 কিলো, ঠিক আছে? আবার 1024 ইন্টু 1 কিলো তাহলে কি হবে? আবার যেহেতু 1024 দিয়ে গুণ করছি তাহলে ইউনিটটা চেঞ্জ হবে। তাহলে আলটিমেটলি আমার এটা আসলো কি 1 মেগা, ঠিক আছে? তাহলে আমি এই 20 বিট অ্যাড্রেস বাস দিয়ে 1 মেগাবাইট পরিমাণ ডেটা অ্যাড্রেস করতে পারবো, কারণ আমার 1 মেগা পরিমাণ কম্বিনেশন আসবে। তো প্রত্যেকটা কম্বিনেশন দিয়ে আমি একটা করে বাইট অ্যাড্রেস করতে পারবো। তাহলে আমি 1 মেগাবাইট ডেটা আমি অ্যাড্রেস করতে পারবো আমার এই 20 বিট অ্যাড্রেস বাস দিয়ে। এই জন্য আমি মেমোরিটা আঁকছি হচ্ছে 1 মেগাবাইটের। এই যে এখানে যে মেমোরিটা আঁকছি এটা হচ্ছে 1 মেগাবাইটের, ঠিক আছে? আচ্ছা, এইটুক পর্যন্ত বুঝতে তো কারো প্রবলেম নাই?
আচ্ছা, আশা করি কারো প্রবলেম নেই। তো এই মেমোরিটাকে আমি 4টা সেগমেন্টে ভাগ করছি। এই সেগমেন্টকে আপনারা ওই যে আমরা হার্ড ড্রাইভের ফোল্ডারের এক্সাম্পল দেখলাম, ফোল্ডার হিসাবে চিন্তা করতে পারেন। ডেটা একটা ফোল্ডার, কোড একটা ফোল্ডার, স্ট্যাক একটা ফোল্ডার, এক্সট্রা একটা ফোল্ডার। কিন্তু এগুলোকে আমরা ফোল্ডার না বলে এই ক্ষেত্রে কি বলবো? সেগমেন্ট। তো আমার মেমোরিটাকে আমি 4টা সেগমেন্টে ডিভাইড করছি। একটা হচ্ছে ডেটা সেগমেন্ট, একটা হচ্ছে কোড সেগমেন্ট, একটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, আর একটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। তো আচ্ছা, এটা হচ্ছে কমন সেন্সের কোয়েশ্চেন। কোড সেগমেন্টে কি থাকবে বলেন তো? কোড সেগমেন্টে হ্যাঁ, মেমোরির কোড সেগমেন্টে আমি কি রাখবো? কোড মানে কি? হ্যাঁ হ্যাঁ, এটা কেউ বলতে পারতেছেন না? কোড, কোড মানে কি? আমরা কোড লিখি কেন? কোড মানে তো স্যার সংকেত এক ধরনের। না না না, মানে আমরা বলি না আমি সি তে কোড করি, আমি পাইথনে কোড করি। কোড কেন করি আমরা? প্রোগ্রাম কোনো লেখার জন্য, প্রোগ্রাম ইনস্ট্রাকশন গুলো প্রোগ্রাম লেখার লেখার জন্য। জন্য হ্যাঁ, তো কোড সেগমেন্টে তাহলে কি থাকবে? তাহলে ওই কোনো প্রোগ্রাম কিংবা হ্যাঁ, কোনো প্রোগ্রামের কমান্ড। কমান্ড গুলা এখানে লেখা থাকবে। তো মানে মাইক্রোপ্রসেসরের ভাষায় এখানে ইনস্ট্রাকশন গুলা লেখা থাকবে কোড সেগমেন্টে। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ডেটা সেগমেন্টে তাহলে কি থাকবে? ফর এক্সাম্পল আমি একটা ছবি নিয়ে কাজ করতেছি, তাহলে ছবিটা ডেটা সেগমেন্টে আমি বাইট বাই বাইট স্টোর করে রাখবো। ঠিক আছে? স্ট্যাক সেগমেন্টে হচ্ছে আমার স্ট্যাক বলে একটা ডেটা স্ট্রাকচার আছে, এটা অনেক সময় কোডিং এর ক্ষেত্রে ইউজ করতে হয়। তো ফর এক্সাম্পল রিকারশন, এই টাইপের অ্যাপ্লিকেশন গুলোতে স্ট্যাক সেগমেন্টটা লাগে। এখন এই রিকারশন টিকারশন যা বললাম আপাতত এগুলো বোঝার দরকার নাই, মানে স্ট্যাক সেগমেন্টটাও হচ্ছে আমার এক ধরনের ডেটা স্টোর করে আর কি। ঠিক আছে? আর যখন ডেটাগুলা আমার অনেকটা সোর্স ডেটাগুলো আমি ডেটাতে ইউজ করে রাখি, আর এক্সট্রা সেগমেন্টে হচ্ছে আমি ডেস্টিনেশন ডেটাগুলো রাখি। তো আপাতত এটুকু বুঝলেই হচ্ছে যে কোড সেগমেন্টে আমি প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো স্টোর করি, আর ডেটা সেগমেন্টে তো ডেটায় স্টোর করব, স্ট্যাক সেগমেন্টেও এক ধরনের ডেটা স্টোর করি, এক্সট্রা সেগমেন্টেও এক ধরনের ডেটা স্টোর করি। ঠিক আছে? মানে তাহলে স্যার মেইনলি কোডের মধ্যে কোড স্টোর করি আর বাকি সবগুলোতে হচ্ছে ডেটা রাখি। হ্যাঁ, কিন্তু বাকি বেসিক সবগুলোতে যেটা রাখি। ডেটা সেটা হচ্ছে বেসিক ডেটা গুলো ডেটা সেগমেন্টেই থাকে, কিন্তু হ্যাঁ স্পেশাল ডেটা গুলো হচ্ছে হ্যাঁ, ওই স্ট্যাকে। স্ট্যাক আর হচ্ছে এগুলোর মধ্যে পাস হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই এখন আমরা যেহেতু সেগমেন্ট বুঝতেছি, তাহলে আমার ওই যে ফোল্ডার মানে সরি, আমরা তো ফোল্ডারের সাথে সেগমেন্টের তুলনা করলাম, তাহলে আমার ফাইলের সাথে কিসের তুলনা হবে? ফাইলকে আমরা এখানে বলি হচ্ছে অফসেট। অফসেট। তো এই ক্ষেত্রে আমার অ্যাড্রেসে একটা আমি যখন একটা ভার্চুয়াল অ্যাড্রেস ডিফাইন করব, তখন আমার একটা সেগমেন্ট অ্যাড্রেস থাকবে, আর একটা অফসেট অ্যাড্রেস থাকবে। ঠিক আছে? তো এবং আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন, সিম্পল কোয়েশ্চেন, বলেন তো এই সেগমেন্ট অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস কত বিটের হবে? সেগমেন্ট আর অফসেট স্যার, হুম, আচ্ছা আচ্ছা, এটা না পারলে এখানে সমস্যা নাই, তো কারণ স্যার এটা হচ্ছে আমরা, যে মেমোরি হচ্ছে 20 বিটের। হ্যাঁ হ্যাঁ, স্যার বলেন। মেমোরি যেহেতু 20 বিটের, তো আমরা হচ্ছে 20 বিটের মধ্যে ব্যবহার করব সেগমেন্ট আর হচ্ছে ইয়া স্যার। হ্যাঁ, আমার টোটাল ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে 20 বিটের, কারণ আমার হচ্ছে 20টা বাস আছে। কিন্তু আমার এগুলা আমি মাইক্রোপ্রসেসরে স্টোর করতে পারি কয় বিট? আমার 8086 কত বিটের মাইক্রোপ্রসেসর? 8086 16 16 বিট। বিটের স্যার। 16 বিট মাইক্রোপ্রসেসর। তাহলে আমি আমার মাইক্রোপ্রসেসরে স্টোর করে রাখতে পারবো সবসময় 16 বিট। তাহলে আমার এই সেগমেন্ট অ্যাড্রেসটাও হবে 16 বিট, অফসেট অ্যাড্রেসটাও হবে 16 বিট। আচ্ছা।
কিন্তু আমি যখন ওই মেমোরিটা অ্যাক্সেস করব তখন তো আমার 1 মেগাবাইট মেমোরি অ্যাক্সেস করতে হচ্ছে। তখন আমি সেগমেন্ট অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস কম্বাইন করে একটা 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস বানাবো। ওই ফিজিক্যাল অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে আমি অ্যাকচুয়ালি মেমোরিটা অ্যাক্সেস করব। কিন্তু যখন আমি প্রোগ্রামে লিখবো, প্রোগ্রামিং যখন করব, তখন তো আমি এই যে ফোল্ডার আর ফাইল এভাবে হচ্ছে মেমোরিগুলো অ্যাড্রেস করতে চাই, তাই না? আমি তো ওই ফিজিক্যাল অ্যাড্রেসটা মনে রাখতে চাই না। তো এই জন্যই হচ্ছে আমি যখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, তো আমি হচ্ছে না স্যার। সেগমেন্ট অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস গুলো আমার হবে হচ্ছে 16 বিট করে। আচ্ছা, তাহলে এখন সেগমেন্ট অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস থেকে আমি কিভাবে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস পাবো? এটার ফর্মুলাটা হচ্ছে দেখেন, এটার ফর্মুলা হচ্ছে আমি ফিজিক্যাল অ্যাড্রেসকে PA দিয়ে প্রকাশ করি। ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়ালস টু 10 ইন্টু সেগমেন্ট অ্যাড্রেস, 10 ইন্টু সেগমেন্ট অ্যাড্রেস প্লাস অফসেট অ্যাড্রেস। আচ্ছা এটা, আচ্ছা এটা একটু বিস্তারিত লিখি। অফসেট অ্যাড্রেস, ঠিক আছে, 10 ইন্টু সেগমেন্ট অ্যাড্রেস প্লাস অফসেট অ্যাড্রেস। তো আমার যদি সেগমেন্ট অ্যাড্রেস হয়, দেখেন, যদি আমার আমি একটু আগেই বললাম সেগমেন্ট অ্যাড্রেস হচ্ছে 16 বিটের, তাহলে 16 বিট হইলে আমার কয়টা হেক্সাডেসিমাল ডিজিট থাকা উচিত? চারটা স্যার। চারটা, কারণ 4 4 16, মানে 16-র মধ্যে 4টা 4 আছে। তাহলে আমার 16 বিট সেগমেন্ট অ্যাড্রেসটা হবে 4 বিটের। তো এরকম একটা 4 বিটের অ্যাড্রেস আমি লিখলাম, এটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস, এস এ সমান এটা। আর অফসেট অ্যাড্রেস হচ্ছে আমার ফর এক্সাম্পল 0020। তাহলে আমার টোটাল ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে? প্রথমে আমার এই যে সেগমেন্ট অ্যাড্রেসটাকে 10 দিয়ে গুণ দিতে হবে। 10 দিয়ে গুণ করলে কত আসবে? এটা 10,000 হয়ে যাবে, ঠিক আছে? তারপরে যদি আমি এর সাথে অফসেট অ্যাড্রেসটা যোগ করি তাহলে 10,020। তাহলে এই 10,020, 10,020 হচ্ছে আমার অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস। এখন দেখেন এই অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেসটা কত বিট হওয়া উচিত ছিল? 4 বিটের স্যার। না না, আমার অ্যাড্রেস বাস কয় বিটের? 16 বিট স্যার। হ্যাঁ, আপনাদেরকে তো আমি মনে হচ্ছে কনফিউজ করে দিছি। অ্যাড্রেস বাস কয় বিটের? এখানে, অ্যাড্রেস স্যার হচ্ছে 20 বিটের। হ্যাঁ এখানে দেখাও যাচ্ছে এই যে অ্যাড্রেস বাস, 20 বিট স্যার। অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের। তাহলে আমার এই যে আলটিমেট ফিজিক্যাল অ্যাড্রেস যেটা আসলো সেটাতে 20 বিট আসলো কিনা দেখেন। যে আমার যেহেতু 5টা হেক্সাডেসিমাল ডিজিট, তো প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিট হচ্ছে বাইনারিতে 4টা করে ডিজিট, তাহলে 4 5 20 বিটের আসলো না? জি স্যার। বুঝতে পারছেন? সো জি স্যার। আমি এই 16 বিটের অ্যাড্রেস, 16 বিটের সেগমেন্ট অ্যাড্রেস আর 16 বিটের অফসেট অ্যাড্রেসকে যদি এই ফর্মুলা দিয়ে কম্বাইন করি তাহলে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা পাচ্ছি সেটা কি 20 বিটের হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদেরকে আমি একটা সেগমেন্ট অ্যাড্রেস বললাম হচ্ছে 5000, আর একটা অফসেট, এটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস আমার, আর একটা অফসেট অ্যাড্রেস আছে হচ্ছে 4000। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে বলেন তো? 4000 আর 5000। ফিজিক্যাল অ্যাড্রেস কিভাবে 50,000। ক্যালকুলেট করবো? 10 ইন্টু সেগমেন্ট অ্যাড্রেস প্লাস অফসেট অ্যাড্রেস। 5,000 × 10। 10 ইনটু তার সাথে স্যার যোগ 4000 করব হচ্ছে। জি স্যার। হ্যাঁ, কত আসে? যোগ করতে আহ, এটা কি ক্যালকুলেটরে করতে হবে? 5000 ইন্টু 10 কত হবে? 50,000।
50,000। হ্যাঁ, ওর সাথে 4,000 যোগ করলে কত? 54,000। তাহলে এই 5 4 54। তিনটা জিরো, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস। বুঝতে পারছেন? এগুলো সব কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার। তো এটা এটা যেহেতু 5টা ডিজিটের হেক্সাডেসিমাল নাম্বার, প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিট হচ্ছে 4টা বাইনারি ডিজিটের সমান। তাহলে এই যে একটা 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস আমি পেয়ে গেলাম। তো এই ফর্মুলাটাতে এখন আর কারো কনফিউশন আছে? স্যার ফিজিক্যাল অ্যাড্রেসের সূত্র হচ্ছে 10 ইনটু এস এ সেগমেন্ট অ্যাড্রেস প্লাস হচ্ছে অফসেট অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে আপনি একটা এখন স্যার ফিজিক্যাল অ্যাড্রেস নেন 2000, সরি আপনি একটা সেগমেন্ট অ্যাড্রেস নিলেন 2000, আবার আপনার অফসেট অ্যাড্রেসও 2000, তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে? 2000 তাহলে হচ্ছে 20,200 হবে স্যার। এই বাইশ বাইশ হাজার হাজার হবে। হবে স্যার। 22,000 স্যার। 22,000 22,000 হবে। স্যার। 22,000। তো এটা কিন্তু মুখে মুখে হিসাব করা যায়, অনেক ইজি, আমাদের জন্য অনেক ইজি, কিন্তু স্যার এখানে হচ্ছে এইচটা কি হিসেবে স্যার ব্যবহার হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টের সাথে ইনটু 10 কি? কোনটা কোনটা? লাস্টে যে আমরা হচ্ছে সেগমেন্টের পরে এইচটা লিখতেছি স্যার। এইচ মানে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। আমি এইচ দিয়ে বোঝাচ্ছি এখানে যেই নাম্বারগুলো আমি লিখতেছি সবগুলাই হেক্সাডেসিমাল নাম্বার। আচ্ছা স্যার, হেক্সাডেসিমালের জন্য এইচ ব্যবহার করতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? স্যার সেগমেন্ট অ্যাড্রেসে ইনটু 10, আসলে 10টা কি ওই 2 ইনটু 10 ইয়া হওয়ার কারণে, 4 বাইট হওয়ার কারণে স্যার? আহ 10 দিয়ে কেন গুণ করতেছি এটা জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ জি স্যার, জি স্যার এটা। হ্যাঁ, 10 দিয়ে গুণ করতেছি কারণ ওই যে আমার সেগমেন্ট অ্যাড্রেস তো আমি আমার মাইক্রোপ্রসেসরে স্টোর করে রাখছি 16 বিট, তাই না? জি স্যার। 16 বিট আমার হেক্সাডেসিমালে কয়টা ডিজিট হবে? সর্বোচ্চ 4টা ডিজিট হবে, হেক্সাডেসিমালের 4টা। তাই না? কারণ একটা 4টা বিট দিয়ে একটা হেক্সাডেসিমাল ডিজিট হয়, 4টা বাইনারি ডিজিট দিয়ে একটা হেক্সাডেসিমাল ডিজিট হয়। তাহলে 4টা ডিজিট পাবো আমি হেক্সাডেসিমালে নিয়ে আসলে। ফর এক্সাম্পল 16 বিট সবগুলো যদি 1 হয়, তাহলে এটাকে হেক্সাডেসিমালে নিয়ে আসলে আমি 4টা এক পাবো। ঠিক আছে? তো আমার তো ফিজিক্যাল অ্যাড্রেস হইতে হবে কয় বিটের? ফিজিক্যাল অ্যাড্রেস হবে স্যার। 5, জি স্যার, হ্যাঁ হ্যাঁ, 5 ফিজিক্যাল বিট। অ্যাড্রেস 5 বিট। মানে বাইনারিতে হচ্ছে 20 বিটের হইতে হবে। জি স্যার, ওই তো স্যার 20 বিট স্যার। হ্যাঁ, তো বাইনারিতে 20 তার কাছে বিট 20 হইতে হলে হেক্সাডেসিমালে এখানে একটা এক্সট্রা 5টা। ডিজিট থাকতে হবে না? এই জন্য হচ্ছে আমি 10 দিয়ে গুণ করতেছি প্রথমে সেগমেন্ট একটা বেশি থাকলে অ্যাড্রেসটাকে। তো ওই জন্য 10টা। হ্যাঁ, 10 দিয়ে গুণ করে দিলে আমার এখন সেগমেন্ট অ্যাড্রেসটা হয়ে গেল এরকম। এখন যদি এর সাথে আমি অফসেট অ্যাড্রেসটা যোগ করে দিই তাহলে আমি অ্যাকচুয়াল এই 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস একটা পেয়ে যাব। বুঝতে পারছেন? এই যে আমার সেগমেন্ট অ্যাড্রেসটাকে 16 বিট থেকে 20 বিটে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে আমি 10 দিয়ে গুণটা করছি। আচ্ছা আচ্ছা স্যার। বুঝতে পারছেন? আর সেগমেন্টেড স্যার এই জায়গাটা ক্লিয়ার হলেন না স্যার। কি ক্লিয়ার হইলেন না বলেন? এই যে যেটা এখনই বললেন স্যার, 10-এর ভাঙানোরটা স্যার। এই যে বলি ছোট আমার বিটটাকে আমরা 4টা ধরে নিচ্ছি স্যার, 4টা হেক্সাডেসিমাল হচ্ছে স্যার। হ্যাঁ তো যখন আমাদের অ্যাড্রেস বারে হচ্ছে 20 বিট হচ্ছে, 20 বিটের জন্য আমাদের হচ্ছে তখন হেক্সাডেসিমালে 5টা হচ্ছে আসার কথা, 5টা। হ্যাঁ হ্যাঁ, 5টা আসার কথা, কিন্তু তাহলে আমার সেগমেন্ট অ্যাড্রেস কতটুকু? চার, 4টা সেগমেন্ট হেক্সাডেসিমাল ডিজিট অ্যাড্রেস বলা। তো 4টাই স্যার। জি স্যার। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমি 10 দিয়ে গুণ করে ওকে আগে 5টা বানাই নিচ্ছি। এই যে 10 দিয়ে গুণ করাতে লাস্টে একটা জিরো পাইলাম, দেখছেন? আচ্ছা কোনো আচ্ছা। কোনো মানে কিছুকে 10 দিয়ে গুণ করলে লাস্টে একটা জিরো অ্যাড হয় না? ফর এক্সাম্পল 53কে জি 10 স্যার। দিয়ে গুণ করলে তাহলে রেজাল্ট কি পাবেন? 530 পাবেন না? তো যে কোনো কিছুকে জি আমি স্যার। 10 দিয়ে গুণ করলে লাস্টে তো একটা ঘর অ্যাড হচ্ছে। একটা ঘর অ্যাড হচ্ছে, তাহলে আমাদের এই যে এখানে 4টা ঘরের থেকে একটা ঘর 5টা ঘর অ্যাড হচ্ছে। হ্যাঁ আর 5টা এই তো হচ্ছে 5টা হেক্সাডেসিমালে 20 বিট হচ্ছে হ্যাঁ, এর 20 জন্য বিট স্যার। করছে। হ্যাঁ, এই জন্য আমার 10 দিয়ে মাল্টিপ্লিকেশনটা করা লাগে।
যে 16 বিট থেকে 20 বিট। হ্যাঁ 16 বিট থেকে 20, হ্যাঁ বাইনারিতে হচ্ছে 16 বিট থেকে আমি 20 বিটে নিয়ে গেলাম এক্স্যাক্টলি। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, পরে আর একটু চিন্তা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এই সূত্র নিয়ে তো টেনশন করার দরকার নাই। এই সূত্রটা কিভাবে কাজ করলো বুঝলেই হচ্ছে, সূত্রটা কেন আসছে, কিভাবে আসছে, এত কিছু বোঝার দরকার নাই, যদিও বুঝাইলাম আর কি। কারণ কোনো কনফিউশন রাখা আসলে উচিত না। আচ্ছা, হ্যাঁ, এখন আমি ফিজিক্যাল অ্যাড্রেস পাইলাম, এই যে, তাহলে এখন কোয়েশ্চেন আসে, এই যে আমি সেগমেন্ট অ্যাড্রেস, আপনি যে বলতেছেন সেগমেন্ট অ্যাড্রেস, সেগমেন্ট অ্যাড্রেসকে 10 দিয়ে গুণ দিচ্ছেন, তারপরে ওর সাথে অফসেট অ্যাড্রেস যোগ করতেছেন, এগুলো কোথায় করতেছেন? এগুলা করতেছি হচ্ছে এই যে বাস ইন্টারফেস ইউনিটের, এই যে যেটা এরিথমেটিক ইউনিট, এই যে এখানে সামেশন চিহ্ন দেখা যাচ্ছে এইখানে, ঠিক আছে? এখন এইখানে ইনপুটগুলো দেখেন, ইনপুটগুলো আসতেছে কোত্থেকে? এই যে ইন্টারনাল কমিউনিকেশন রেজিস্টার্স, এই জায়গাটা থেকে আসতেছে না ইনপুটগুলো? তো এই ইনপুট, এখানে দেখেন ইনপুটগুলো হচ্ছে আসলে কতগুলো রেজিস্টার। প্রথমটা হচ্ছে কোড সেগমেন্ট রেজিস্টার, তারপর একটা হচ্ছে ডিএস, ডেটা সেগমেন্ট রেজিস্টার, তারপর একটা হচ্ছে এসএস মানে স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার, তারপর একটা হচ্ছে ইএস মানে এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার। তাহলে এই সেগমেন্ট রেজিস্টারগুলোর কাজ কি? সেগমেন্ট রেজিস্টারগুলোর কাজ হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেসটা স্টোর করে রাখা। হ্যাঁ, এটা একটু আবার বলি, সেগমেন্ট রেজিস্টারের কাজটা নোট করে রাখেন। সেগমেন্ট রেজিস্টারের কাজ হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেসগুলো স্টোর করে রাখা। তো সেগমেন্ট অ্যাড্রেস বলতে ওই সেগমেন্টটা কোথায় গিয়ে শুরু হয়েছে। ফর এক্সাম্পল এখানে ডেটা সেগমেন্টটা দেখা যাচ্ছে এই যে 4000, 49,000-এ গিয়ে শুরু হয়েছে। তাহলে 49,000-এর, এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, সেগমেন্ট রেজিস্টারের কাজ হচ্ছে সেগমেন্ট সেগমেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস, গুলোকে, হ্যাঁ, সেগমেন্ট যে অ্যাড্রেস কত অ্যাড্রেস সেটা গুলোকে স্টোর করে রাখা। স্টোর করে রাখা। হুম, তাহলে এখানে দেখেন এক্সট্রা সেগমেন্টটা কোথায় শুরু হয়েছে? 49,000-তে শুরু হয়েছে। তাহলে সেই লাস্টের বিটটা ওমিট করে 4900, এই জিনিসটা হচ্ছে আমার সেগমেন্ট রেজিস্টারে স্টোর করে থাকবে, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি দেখেন আমার স্ট্যাক সেগমেন্টটা 34,000-এ শুরু হয়েছে, তাহলে সে স্ট্যাক সেগমেন্টে 3400 সরি স্টোর করে রাখবে। আর যখন সে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে যাবে তখন তো এটাকে 10 দিয়ে গুণ দিবেই, তখন এটা অটোমেটিক্যালি 34,000 হয়ে যাবে আবার। বুঝতে পারছেন? সিমিলারলি সিএস এর ভিতর, কোড সেগমেন্টের ভিতর সে এই এই মেমোরি অ্যাড্রেসটা স্টোর করে রাখবে 200। সিমিলারলি ডিএস এর ভিতর 100 এই মেমোরি অ্যাড্রেসটা স্টোর করে রাখবে। বুঝতে পারছেন? তো সেগমেন্ট রেজিস্টার গুলার কাজ কি বলেন তো আবার, কেউ একজন বলেন। আমি কি বুঝাইতে পারি নাই? আমার এই আর সেগমেন্টের কাজটা এটা হচ্ছে মেমোরি। এটা হ্যাঁ, এখানে স্টোর করে রাখা হ্যাঁ, সরি, সেগমেন্ট অ্যাড্রেস যেগুলো থাকবে সেগুলোকে স্টোর করে রাখা, ওই সেগমেন্ট স্টোরের কাজ, হ্যাঁ, রেজিস্টারের কাজ। প্রত্যেকটা সেগমেন্ট কোথায় স্টার্ট হয়েছে সেটা স্টোর করে রাখা কোথা থেকে সেগমেন্টেড কোথায় কি সেগমেন্ট। রেজিস্টার হয়েছে এইটা হ্যাঁ, তো সেগমেন্ট রেজিস্টারের কাজ হচ্ছে প্রত্যেকটা সেগমেন্ট কোথায় স্টোর হয়েছে সেটা লিখে রাখা। আচ্ছা, তারপর আমরা এই যে, এটার উপর স্যার আরেকটা কাজ করলে ভালো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে এটা যদি আমরা আগে থেকে আরেকটু দেখি স্যার, মানে এই যে আজকে দেখাইলেন স্যার, এটা নিয়ে যদি আরেকটু দেখি স্যার, তাহলে একটু ক্লিয়ার হতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, দেখাবো, এটা আরেকটা লেকচার 2 নিব আর কি, সমস্যা নেই, কিন্তু আজকেই ঠিক বুঝার আছে। চেষ্টা করেন, কারণ আচ্ছা, আজকে কয়টা বাজতেছে? 9টা কিছুক্ষণ আগে বাজতেছে। স্যার ওই রানিং অবস্থায় অফিস থেকে আসছি তো স্যার, আসি ঢুকছি, একটু বুঝছি, এখন হচ্ছে গোলাই যাচ্ছে স্যার একটু। আচ্ছা, সমস্যা নেই, আরেকবার দেখলে আশা করি বুঝে যাবে।
আচ্ছা আমি কন্টিনিউ হ্যাঁ করি। স্যার। সো কোড সেগমেন্ট এগুলো হচ্ছে আপনার সেগমেন্ট রেজিস্টারে আমি প্রত্যেকটা সেগমেন্টের বিগিনিং অ্যাড্রেসটা আমি বা স্টার্ট অ্যাড্রেসও বলতে পারেন, স্টার্ট বা বেসও বলতে পারেন, বেস অ্যাড্রেস বা হচ্ছে বিগিনিং অ্যাড্রেস, যেটাই বলতে আপনার সুবিধা হয়। তো সেগমেন্ট রেজিস্টারের কাজ হচ্ছে এই প্রত্যেকটা সেগমেন্টের স্টার্ট অ্যাড্রেস বা বেস অ্যাড্রেস বা হচ্ছে বিগিনিং অ্যাড্রেস এই জিনিসটা স্টোর করে রাখা। ঠিক আছে, এখানে সবগুলা টার্ম আমি বলে দিচ্ছি কারণ দেখবেন টেক্সটে হচ্ছে এই টার্মগুলো ইন্টারচেঞ্জেবলি ইউজ করে, তো যাতে কনফিউজড হয়ে না জানে। স্টার্ট, বেস আর বিগিনিং সবগুলো একই কথা। তো সেগমেন্ট রেজিস্টারগুলোর কাজ হচ্ছে প্রত্যেকটা সেগমেন্ট কোথায় শুরু হয়েছে সেটা স্টোর করে রাখা। তাহলে অফসেট অ্যাড্রেস সেভ করার জন্য কিছু নিশ্চয়ই থাকবে, রেজিস্টার থাকবে। তো ফর এক্সাম্পল এখানে আইপি মানে হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। সো ইনস্ট্রাকশন পয়েন্টারটা হচ্ছে কোড সেগমেন্টের অফসেট অ্যাড্রেস স্টোর করবে। ঠিক আছে, তো কোড সেগমেন্টের আমি কারেন্টলি কত নাম্বার লাইন পড়তেছি সেটা সেই জিনিসটা স্টোর হয়ে থাকবে কোথায়, এই যে আমার আইপি জিনিসটাতে, এই এই রেজিস্টারটাতে। তাহলে আইপি হচ্ছে একটা অফসেট অ্যাড্রেস সেভ করে রাখার রেজিস্টার। তো সে হচ্ছে অফসেট অ্যাড্রেসগুলো, কোড সেগমেন্টের অফসেট অ্যাড্রেসগুলো আইপি স্টোর করে রাখবে। আচ্ছা এখন আপনাদের জন্য কোয়েশ্চেন, আমি ধরেন কোড সেগমেন্টে আছি, কোড সেগমেন্ট ফর এক্সাম্পল 2000 থেকে শুরু হয়, কোড সেগমেন্টের মানে সিএস এর ভিতর 2000 স্টোর করে আছে, এটা হচ্ছে আমার সেগমেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, এখন আমার ইনস্ট্রাকশন পয়েন্টারে আছে হচ্ছে 500। তাহলে আমি কোন মেমোরি অ্যাড্রেসটা রিড করতেছি? আইপি স্যার। হুম, না না, ফিজিক্যাল কোন মেমোরি অ্যাড্রেসটা ইউজ করতেছি? আমি আবার লিখি, একটু ছোট খালি দিয়ে লিখি। হ্যাঁ, আমার কোড সেগমেন্টে, এই কোড সেগমেন্ট রেজিস্টারে, কোড সেগমেন্ট আর কোড সেগমেন্ট রেজিস্টার কিন্তু একই না। কোড সেগমেন্ট হচ্ছে আপনার মেমোরিতে, আর কোড সেগমেন্ট রেজিস্টার হচ্ছে মাইক্রোপ্রসেসরের ভিতরে। ঠিক আছে, তো এই কোড সেগমেন্ট রেজিস্টারে আমার 2000 আছে, আর ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টারে 500 লেখা আছে। তাহলে এই মোমেন্টে আমি কোন মেমোরি অ্যাড্রেসটা পড়তেছি, ফিজিক্যালি কোন মেমোরি অ্যাড্রেসটা আমি এই মোমেন্টে পড়তেছি, এটা আপনাদের বলতে পারা উচিত। সেগমেন্ট ফিজিক্যাল অ্যাড্রেস আমরা কোন ফর্মুলা দিয়ে ইউজ করি, কোন ফর্মুলা দিয়ে বের করি? 10 এফএ প্লাস অফসেট। হ্যাঁ, 10 ইন্টু সেগমেন্ট অ্যাড্রেস প্লাস অফসেট কত আসে? 20,500 হবে স্যার। 20,500 এক্স্যাক্টলি। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি যখন 20,500তম ইনস্ট্রাকশনটা আমার মাইক্রোপ্রসেসরে ঢুকাই ফেললাম, ঠিক আছে, এই 20,500 মেমোরি অ্যাড্রেসটা আমি রিড করে ফেললাম, সাথে সাথে আমার এই ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টারটা 1 বেড়ে যাবে, মানে ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টারটা অটোমেটিক্যালি 501 হয়ে যাবে, যাতে হচ্ছে আমি পরবর্তী টাইম সাইকেলে এর পরের ইনস্ট্রাকশনটা ফেচ করতে পারি। বুঝতে পারছেন? তো আমার এই সেগমেন্ট রেজিস্টারগুলো কিন্তু চেঞ্জ হবে না, সেগমেন্ট রেজিস্টারগুলো নর্মালি চেঞ্জ হবে না। এগুলাও অনেক রেয়ার কেসে চেঞ্জ হয়। তো আপাতত ধরে রাখেন যে আমার সেগমেন্ট রেজিস্টারগুলো ফিক্স, কিন্তু আমার এই যে ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টারটা আমি যতবারই হচ্ছে একটা ইনস্ট্রাকশন নিয়ে আসবো, এর পরের সাইকেলে আমার ইনস্ট্রাকশন পয়েন্টারটা 1 বেড়ে যাবে। বুঝতে পারছেন এই জিনিসটা? কনফিউজ মনে হচ্ছে মানুষজন।
হ্যাঁ স্যার, এই জন্য বলছিলাম স্যার এটা মানে যতটুকু লিখছি আবার একটু দেখে তারপরে ক্লাসে দেখাবেন একটু। হ্যাঁ, অন্য ক্লাসে তো দেখাবো। এখানে কি কনফিউশন বলেন? ইনস্ট্রাকশন পয়েন্টার যে বেড়ে যাবে, এটা কি খুব অদ্ভুত কিছু? মানে ইনস্ট্রাকশন পয়েন্টার ইনস্ট্রাকশন বেড়ে পয়েন্টটা ইচ্ছামতো বেড়ে যায় নাকি স্যার? ইচ্ছামতো বেড়ে যাবে 500 অথবা 400 এরকম হতে পারে। না না, ইচ্ছা মতো বেড়ে যাইতে আমার পারে না। মানে আমি হচ্ছে এটা থাকবে আর কি, এটা ইনস্ট্যান্ট। আমার 20,500 মেমোরি অ্যাড্রেসে যেই ইনস্ট্রাকশনটা আছে সেটা আমি কারেন্টলি রিড করলাম। কারেন্টলি আমি এই মেমোরি অ্যাড্রেসটা পড়তেছি। তাহলে এর পরের টাইম সাইকেলে আমি কোন মেমোরি অ্যাড্রেসটা পড়বো? 20,501, তাই না? আমার প্রোগ্রামটা তো এভাবে স্টোর করা থাকবে, এই ইনস্ট্রাকশন 1, ইনস্ট্রাকশন 2, ইনস্ট্রাকশন 3, তাই না? তো আমি যদি কারেন্টলি এটা রিড করি, তাহলে এটা রিড হওয়ার শেষে আমার কোড সেগমেন্ট আমি 2000 রেখে দিলাম, কোড সেগমেন্ট রেজিস্টার। তো আমি যদি ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার যদি আগের মতো 500 রেখে দিই, তাহলে কি আমি পরের ইনস্ট্রাকশনটা পড়তে পারবো? নেক্সট ইনস্ট্রাকশন কি আমি পড়তে পারবো? হ্যালো, আমি যদি ইনস্ট্রাকশন পয়েন্টার 500 রেখে দিই, তাহলে আমার ফিজিক্যাল অ্যাড্রেস কত আসতেছে? 20,500ই তো আসতেছে। তাহলে আমাকে কি করতে হবে? আমার নেক্সট ইনস্ট্রাকশন পড়তে হলে আমাকে কি করতে হবে? হ্যালো, এটা তো খুব সিম্পল একটা কোয়েশ্চেন। আমি হচ্ছে এখন 20,500 এই মেমোরি অ্যাড্রেসটা রিড করতেছি, কারণ আমার কোড সেগমেন্টে 2000 লেখা আছে, ইনস্ট্রাকশন পয়েন্টারে 500 লেখা আছে। ঠিক আছে, এটা আমার সেগমেন্ট অ্যাড্রেস, এটা আমার অফসেট অ্যাড্রেস। এখন প্রথম টাইম সাইকেলে আমি 20,500 রিড করলাম। সেকেন্ড টাইম সাইকেলে যদি আমি 20,501 রিড করতে চাই, তাহলে আমাকে এখানে কি চেঞ্জ করতে হবে? আপনারা কি বোর্ড দেখতেছেন? হ্যাঁ, সবাই কি বোর্ড হ্যালো, দেখতেছে নাকি? জি স্যার। বোর্ড দেখতেছেন? আমার লেখাগুলা কি মোটামুটি বোঝা যাচ্ছে কি লিখতেছি, নাকি একদম মানে বোঝাই যাচ্ছে না? হ্যাঁ, তাহলে আমার কোশ্চেনটা আবার একটু করি। আমি এখন 20,500তম অ্যাড্রেসটা করতেছি, কোড সেগমেন্টে 2000 আছে, 2000কে 10 দিয়ে 20,000 পাইলাম, সাথে অফসেট অ্যাড্রেস যোগ করলাম 500, তাহলে 20,500 করতেছি। নেক্সট টাইম সাইকেলে আমি 20,501 করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, কি চেঞ্জ করতে হবে? আমি কি কোড সেগমেন্ট চেঞ্জ করব, না আইপি সেগমেন্ট, এই অফসেট অ্যাড্রেসটা চেঞ্জ করব? অফসেটটা চেঞ্জ করবো স্যার। হ্যাঁ, অফসেটটা চেঞ্জ করে কি করব? 501 স্যার, এক পাশে এক্স্যাক্টলি, এক না এই করলে তো সিম্পল আপনার জিনিসটা এত বাড়াতে কেউ হবে। বলতেছে না কেন? জি স্যার। তো আমি আইপিটা এক এক করে বাড়াবো। ঠিক আছে, তো প্রত্যেকটা জি ইনস্ট্রাকশন স্যার। আমি যখন ফেচ করব, তখন আমার ইনস্ট্রাকশন পয়েন্টারটা এক এক করে বাড়বে। বুঝতে পারছেন এখন? আমরা তো জি স্যার স্যার। কোর্স সেগমেন্ট স্থির আছে যেহেতু 2000, এটা তো আমরা বেশি করতে পারছি না, কমও করতে পারতেছি না। ওই হ্যাঁ জন্য ইনস্ট্রাকশন পয়েন্ট চেঞ্জ করতেছে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। ইনস্ট্রাকশন পয়েন্টারটা আমি আমি যেহেতু আমার পুরো প্রোগ্রামটা আস্তে আস্তে পড়তে চাই, তাহলে প্রথমে যদি 500 থাকে, এর পরের টাইম সাইকেলে আমি ইনস্ট্রাকশন পয়েন্টারকে আমি 501 করে দিব, এর পরের টাইম সাইকেলে 502 করে দিব। বুঝতে পারছেন? তো ইনস্ট্রাকশন পয়েন্টার, প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফেচ করার পরে ইনস্ট্রাকশন পয়েন্টার এক এক করে বেড়ে যাবে, মানে অফসেট অ্যাড্রেসটা আমার এক এক করে বেড়ে যাবে। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন তাহলে আমরা এইটুক বুঝলাম যে আমার এই সেগমেন্ট অ্যাড্রেস আর ফর এক্সাম্পল কোড সেগমেন্ট অ্যাড্রেসটা এখানে গেল,
পোর্ট সেগমেন্ট অ্যাড্রেসটা এখানে গেল, আর আমার এই যে আইপি বা অফসেট অ্যাড্রেসটা এখানে গেল। তো সে করলো কি 10 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলো, আর এটা তারপরে এই অফসেট অ্যাড্রেসের সাথে যোগ করে দিল, তাহলে একটা আউটপুট আসলো। সে সেটাকে অ্যাড্রেস বাস দিয়ে হচ্ছে আমার মেমোরিতে পৌঁছে দিল। এই যে অ্যাড্রেস বাস দিয়ে আমার মেমোরিতে পৌঁছে দিল। তাহলে ডেটা বাস দিয়ে ওর কাছে একটা ডেটা আসলো, মানে ইনস্ট্রাকশনটা আসলো আমার, ফর এক্সাম্পল 20,500তে যে ইনস্ট্রাকশনটা আছে সেটা আসলো। সেটা অবশ্যই একটা 16 বিটের ডেটা, কারণ আমার ডেটা বাস হচ্ছে 16 বিটের, তাহলে 16 বিট একটা ডেটা আসলো। এখন এই ডেটাটা আমি কোথায় রাখবো? আমি কি সরাসরি এই ডাটাটা এক্সিকিউট করতে পারবো? এই যে 16 বিট না ইনস্ট্রাকশন স্যার, আগে ডেটা পাইলাম, এটা আগে আমি হচ্ছে কোথায় রাখবো? কিউতে রাখবো। ঠিক আছে, আচ্ছা আজকে জি আমাদের স্যার। হাতে আর 15 মিনিট টাইম আছে। তো আমরা এই মানে বাস ইন্টারফেস ইউনিটটা অন্তত শেষ করার চেষ্টা করি, মানে এই ইনস্ট্রাকশন কিউটা বোঝার চেষ্টা করি। মানে এইটুক তো আমরা বুঝছি অলরেডি, এইটুকের কাজ কি আমরা অলরেডি বুঝে গেছি। এইটুকে তো কারো কোনো ঝামেলা নাই, দেখেন এখন সবকিছু আপনার পরিচিত। এই যে এটা হচ্ছে বাস কন্ট্রোল ইউনিট, এটার সাথে 3টা বাস লাগানো আছে। এটাতে হচ্ছে আমি ওই সূত্রটা দিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতেছি, আর এই সূত্রটার ইনপুট নিচ্ছে এই যে আমার সেগমেন্ট রেজিস্টারগুলো থেকে। সেগমেন্ট রেজিস্টার থেকে একটা ইনপুট আসতেছে, আর অফসেট রেজিস্টার থেকে আরেকটা ইনপুট আসতেছে। সেটা ক্যালকুলেট করে আমি ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করে এই বাসের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। তাহলে ডেটা বা অ্যাড্রেস বাসে আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, তাহলে ডেটা বাসের ডেটা আসলো। এখন আমি ডেটাটা কই যাচ্ছে দেখতেছি। তো ডেটাটা আমার আসলো হচ্ছে কোথায়? ইনস্ট্রাকশন কিউতে। এখন কিউ মানে কি বলেন তো? আপনি ধরেন একটা রেল স্টেশনে টিকিট কিনতে গেছেন। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার স্লট, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। তাহলে যে আগে আসছে সে কোথায় থাকবে? সে 1 নাম্বারে থাকবে। যে সবার লাস্টে আসছে সে 6 নাম্বারে থাকবে। এটা যদি টিকিট কাউন্টার হয়, তাহলে 1 নাম্বার লোকটা যেহেতু সে সবার প্রথমে আসছিল, সে প্রথমে টিকিটটা পেয়ে চলে যাবে। ঠিক আছে, সে যখন চলে যাইলো তখন 2 নাম্বার 1 নাম্বার হয়ে যাবে, 3 নাম্বার 2 নাম্বার হয়ে যাবে, মানে লাইনটা একবার সামনে আগাবে। 4 5, তখন লাস্ট জায়গাটা একবার খালি হবে। ঠিক আছে, এটা এখন হচ্ছে এমটি, আমার লাস্টটা খালি হবে। তাহলে এখানে আমি নতুন আরেকটা ইনস্ট্রাকশনকে বা নতুন একজন টিকিট কেনার লোককে, টিকিট ক্রেতাকে আমি এন্টার দিতে পারবো। কিন্তু সে সার্ভ হবে কখন? যখন এই প্রথম 5 জন টিকিট পেয়ে গেছে, তখন গিয়ে হচ্ছে সে এখানে আসবে। তো এই জিনিসটা হচ্ছে যে প্রথমে আসছে সে প্রথমে বের হবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, তো আশা করি এটা বুঝাইতে পারছি। তো আমার কিউটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে ইনস্ট্রাকশনটা প্রথমে আসছে সে প্রথমে সার্ভ হবে, যে সবার লাস্টে আসছে সে সবার লাস্টে সার্ভ হবে। হ্যাঁ, এখন দেখেন আমার মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশনগুলো। এখন একটা লজিক্যাল কোয়েশ্চেন হচ্ছে, এই আমার কিউটা 6 বাইটের কেন? মানে আমি ছয় 6 বাইটই কেন বেছে নিলাম? কারণ হচ্ছে মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশনগুলো 1 বাইটেরও হইতে পারে, 1 বাইটেরও হইতে পারে, 2 বাইটেরও হইতে পারে, 3 বাইটেরও হইতে পারে, এভাবে করে 6 বাইট পর্যন্ত হইতে পারে। ফর এক্সাম্পল আমরা একটা সিম্পল ইনস্ট্রাকশন দেখি। এটা আসলে ভিড় হয়ে গেছে। একটা সিম্পল ইনস্ট্রাকশন দেখি, মুভ বিএল সিএল। আরেকটা ইনস্ট্রাকশন দেখি, মুভ বিএল
25 হেক্সাডেসিমাল। আরেকটা ইনস্ট্রাকশন দেখি, মুভ বিএল 1 2 3 4 হেক্সাডেসিমাল। এখন দেখেন এই ইনস্ট্রাকশনটা হচ্ছে 1 বাইটের ইনস্ট্রাকশন, কারণ এখানে যেই আমার মুভ যেই ইনস্ট্রাকশনটা আছে এটাকে আমি সিম্পলি একটা বাইনারি কোড দিয়ে প্রকাশ করতে পারবো। ফর এক্সাম্পল 011010001, এবং এটা যদি সিএল থেকে বিএল এ কোনো কিছু আমার স্টোর করে নিয়ে আসতে হয়, ফর এক্সাম্পল এটা এই মুভ বিএল কমা সিএল, এটা দিয়ে আমি বুঝাচ্ছি হচ্ছে সিএল এর ভিতর যাই থাকুক না কেন সেটাকে বিএল এর ভিতর নিয়ে আসো। তো সিএল এর ভ্যালুটাকে বিএল এর ভিতর কপি করো। তো এই ইনস্ট্রাকশনটাতে আমার কোনো নাম্বার নাই, জাস্ট হচ্ছে আমার অপারেশনটা আছে আর রেজিস্টারগুলো আছে। তো যখন আমি অপারেশন, একটা ইনস্ট্রাকশনে শুধুমাত্র অপারেশন আর রেজিস্টার থাকবে, তখন আমার ইনস্ট্রাকশনটা হবে 1 বাইটের, ঠিক আছে? কিন্তু এই সেকেন্ড ইনস্ট্রাকশনটা দেখেন, এটাতে আমরা বিএল এর ভিতর একটা নাম্বার, একটা ফিক্সড 25H, একটা হেক্সাডেসিমাল নাম্বার ঢুকাচ্ছি। তাহলে আমি মুভ বিএল এর জন্য আমার একটা 1 বাইটের ইনস্ট্রাকশন থাকবে এরকম কিছু, কিন্তু এই 25H এর জন্য তো আর কোনো ইনস্ট্রাকশন থাকবে না। তো এই 25H টা আমার একটা এক্সট্রা বাইট হিসাবে এটার সাথে অ্যাপেন্ড করে দিতে হবে, তাহলে এই ইনস্ট্রাকশনটা হবে 2 বাইটের, ঠিক আছে? আবার এই ইনস্ট্রাকশনটা দেখেন, এখানে মুভ বিএল এর জন্য একটা অপ কোড বা হচ্ছে মানে এই অপারেশনটা, যেহেতু এটা একটা অপারেশন, এটার একটা অপ কোড আছে। আর আমি যাকে হচ্ছে বিএল, এটা অ্যাকচুয়ালি বিএল হবে না, বিএক্স হবে। যাকে হচ্ছে আমি এই বিএক্স এর ভিতর নিয়ে আসবো 1 2 3 4, সেটা হচ্ছে আমার অপারেন্ড। আচ্ছা, আপনারা কি আছেন? জি স্যার। হ্যাঁ স্যার। এই যে 1 2, এই টপিক নিলে ভালো হ্যাঁ হ্যাঁ, অনেক নাই। এই টপিক গুলো স্যার একটু নেক্সট ক্লাসে নিলে ভালো হচ্ছে স্যার। আজকে থাক স্যার আজকে। হ্যাঁ, আজকে আরো 7 মিনিট আছে, আজকে 7 মিনিট একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করেন, নেক্সট ক্লাসে তো অবশ্যই নিব, ঠিক আছে? আপনারা মানে এখন মনে হচ্ছে আরে এই মুভ টু বিএলটিএল সিএল এগুলো কি বলতেছে, কিন্তু আমি যখন পুরো জিনিসটা শেষ করব তখন ক্লিয়ার হবে আর কি কথাটা, ঠিক আছে? আচ্ছা, আমাকে বলেন যে এই 1 2 3 4H এটার মধ্যে কয়টা বাইট? 1 2 3 4 8 প্রত্যেকটা ডিজিট কয় বিটের? হেক্সাডেসিমাল প্রত্যেকটা ডিজিট কয় বিটের? 4 বিট। একটা দেখতে হলে প্রত্যেকটা তো না। না, হেক্সাডেসিমাল প্রত্যেকটা ডিজিট 4 বিটের। এটা হচ্ছে গত ক্লাসে আছে, গত ক্লাসটা আপনারা ভালো করে একটু আবার দেখবেন। তো আমার এখানে 4টা ডিজিট আছে, তাহলে টোটাল কয়টা বিট এখানে? 16 বিট স্যার। 16 বিট। 16 16 বিট মানে কয় বাইট? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, 16 বিট মানে কয় বাইট? 6 হয় এক 6 বাইট স্যার। এক বাইটে কয় কয় বিট হয়? স্যার 2 বাইট। এক বাইটে কয় বিট হয়? 8 না স্যার? 8 বিট। 8। তাহলে 16 বিটে কয় বাইট আছে? 16 বিটের ভিতর কয় বাইট আছে? 8 স্যার। বেড়ে যাবে। 16 বিট মানে হচ্ছে 2 into 8 বিট। 2 into 8 বিট, তাহলে 8 বিট হচ্ছে আমার 1 বাইট, তাহলে 2 into 8 বিট, তাহলে 16 বিট মানে 2 বাইট না? জি স্যার, আমি তো তাই বললাম স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, একজন মনে হয় কারেক্ট বলছেন, বাকিরা তো 6 8 যা ইচ্ছা তা বলতেছেন। আচ্ছা, এটা কিন্তু এত জটিল ভাবে বোঝার দরকারও নাই। আমরা হেক্সাডেসিমালে প্রত্যেকটা ডিজিট মানে জানি হচ্ছে 4 বিট,
তাহলে 8 বিট মানে হচ্ছে দুইটা হেক্সাডেসিমাল ডিজিট। তাহলে দুইটা হেক্সাডেসিমাল ডিজিট দেখলে আমি কি বুঝবো এটা 1 বাইটের ডেটা। চারটা হেক্সাডেসিমালের ডিজিট মানে হচ্ছে 2 বাইটের ডাটা। এই যে এখানে 1 বাইট আছে, এখানে আরেক বাইট আছে, এখানে এই প্রথম বক্সে 1 বাইট আছে, সেকেন্ড বক্সে আরেক বাইট আছে, তাহলে 2 বাইটের ডাটা না এটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমার আহ, আচ্ছা আপনারা হচ্ছে গত ক্লাসটা একটু ভালো মতো দেখিয়েন। আপনারা এই জিনিসটা আমি এই জন্যই গত ক্লাসে ভালো মতো এক্সপ্লেন করছিলাম, যাতে এগুলা নিয়ে আহ, পেঁচানো না লাগে আর কি। এগুলো যাতে সাথে সাথে আপনারা কোনো কনফিউশন ছাড়া আনসার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, গত ক্লাসটা আপনারা একটু ভালো মতো দেখিয়েন। গত ক্লাসের সাথে মানে ক্লাস নোটের সাথে যে রেফারেন্স গুলো দিছিলাম ওগুলো একটু ভালো মতো দেখিয়েন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এখন এটা গেল হচ্ছে আমার মুভ বিএল। এই মুভ বিএল এ হচ্ছে 1 বাইট আছে, কারণ আমরা জানি যে এই আমার অপারেশন আর রেজিস্টার গুলাকে আমি একটা সিম্পল 1 বাইট দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আর অপারেন্ডের জন্য আমার লাগতেছে 2 বাইট। তাহলে এই এই ইনস্ট্রাকশনটা টোটাল কয় বাইটের ইনস্ট্রাকশন? 3 বাইটের ইনস্ট্রাকশন। জি স্যার। তাহলে আমরা এই 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 আলোচনা থেকে আমরা কি বুঝলাম? একটা ইনস্ট্রাকশন 1 বাইটেরও হইতে পারে, 2 বাইটেরও হইতে পারে, 3 বাইটেরও হইতে পারে। সিমিলারলি 8086 এ এটা 6 বাইট পর্যন্ত হইতে পারে। জি স্যার। তাহলে আমার ইনস্ট্রাকশন কিউ যদি অ্যাট লিস্ট 6 বিটের না 6 বাইটের না হয়, তাহলে যখন 6 বাইটের ইনস্ট্রাকশনটা আসবে সে কি এখানে এক্সিকিউট করার জন্য সেটাকে নিতে পারবে? পারবে নাকি পারবে না? এটা যদি ইনস্ট্রাকশন কিউ যদি আমার 4 বাইটের হইতো, তাহলে আমি যদি 6 বাইটের একটা ইনস্ট্রাকশন আগে থেকে প্রিফেচ করে রাখতে চাইতাম, তাহলে কি পারতাম? আমার হ্যাঁ না আনসার, আমার ইনস্ট্রাকশন কিউ যদি 6 বাইটের না হয় 4 বাইটের হইতো, তাহলে আমি একটা 6 বাইটের ইনস্ট্রাকশন কি এখানে কিউ করে লাইনে দাঁড় করায় রাখতে পারতাম কিনা? জি না। না, এটা সিম্পল আনসার। আপনারা একটু জি স্যার। রেসপন্স করেন ভাই। আচ্ছা, তো এই জন্য হচ্ছে আমার ইনস্ট্রাকশন বিট হচ্ছে 6 বাইটের। বুঝতে পারছেন? জি স্যার। আর আমার যদি 6 বাইটের কম কম বাইটের ইনস্ট্রাকশন হয়, ফর এক্সাম্পল 3টা 2 বাইটের ইনস্ট্রাকশন, তাহলে আমি একসাথে 3টা ইনস্ট্রাকশনকে কিউতে দাঁড় করায় রাখতে পারতেছি। তো ফর এক্সাম্পল আমি এই 2 বাইটকে এক্সিকিউট করে ফেললাম, তখন আবার এখানে 2টা জায়গা খালি হবে, তাই না? তো জি স্যার। যতবারই আমার 2টা করে জায়গা খালি হবে, আমার এই যে আগের যে সার্কিটটা ছিল সে করবে কি মেমোরি থেকে আমার নতুন করে 2টা বাইট পরে এখানে নিয়ে আসবে। ঠিক আছে? যতবারই কারণ সে হচ্ছে 16 বিট বা 2 বাইট সবসময় পড়তে পারে। ক্লাটারগুলো মুছে দিই। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ফর এক্সাম্পল আমার একটা 1 বাইটের ইনস্ট্রাকশন 1 নাম্বার পজিশন থেকে এক্সিকিউশন ইউনিটে চলে গেল, তাহলে এখানে 6 নাম্বার পজিশনটা এখন খালি হয়েছে, কিন্তু মাইক্রোপ্রসেসর হচ্ছে এখন কোনো কিছু করবে না, কারণ সে সে হচ্ছে কাজ করে 2 বাইট নিয়ে সবসময়। সে যখন আমার এই 2 নাম্বার যে ইনস্ট্রাকশনটা ছিল সেটাও যখন এক্সিকিউশন ইউনিটে চলে যাবে, তখন গিয়ে হচ্ছে আমার 2টা জায়গা খালি হলো। তো এই 2টা জায়গা খালি হওয়ার পরেই সে হচ্ছে আমার এই অ্যাড্রেস বাসে একটা অ্যাড্রেস দিবে, কন্ট্রোল বাসে নির্দেশ দিবে যে রিড করো, তখন ডেটা বাসে একটা 2 বাইটের ডেটা আসবে, সেটা হচ্ছে সে এনে এই 5 আর 6 নাম্বার পজিশনে এনে রাখবে। বুঝতে পারছেন? মানে এই 2 জি বাইট স্যার। 2 বাইট করে হচ্ছে সে এই ইনস্ট্রাকশন কিউটা ফিল আপ করবে। তো এমন যদি হয় যে আমার মেমোরিতে একটা 6 বাইটের ইনস্ট্রাকশন আছে, সেই স্টিল এই 6 বাইটের মধ্যে ফর এক্সাম্পল আমি 6 বাইট গুলো দেখাই, 1 2 3 4 5 6। তো সে প্রথমে হচ্ছে এই 1 আর 2 নাম্বার বাইট নিয়ে আসবে। তো 1 আর 2 নাম্বার বাইট এখানে আনলো,
এর মধ্যে দেখা গেল কি এখান থেকে 2টা বাইট এক্সিকিউশন ইউনিটে চলে গেছে এক্সিকিউট করার জন্য, তাহলে আবার এখানে 2টা জায়গা খালি হবে, তাহলে 1 আর 2 নাম্বার বাইট তাহলে এই জায়গায় চলে আসবে, এখানে পিছনে 2টা জায়গা খালি হইলো, তখন হচ্ছে আগের 2টা বাইট এরপরে আবার এক্সিকিউশন ইউনিটে চলে যাবে, আবার এটা খালি হইলো। এভাবে করে আস্তে আস্তে যখন এই 6টা ইনস্ট্রাকশন বাইটই যখন এখানে আসবে, তখন গিয়ে হচ্ছে এই 6 বাইটের ইনস্ট্রাকশনটা রান হবে। আচ্ছা, আশা করি এই ইনস্ট্রাকশন কিউর ব্যাপারটা বুঝতে পারছেন। কারো কোনো